হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আজকের ভিডিওতে আমরা লুসেন্ট জিকে বইয়ের ফিজিক্স পোর্শন থেকে আমরা ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রথম চ্যাপ্টার ইউনিট এবং মেজারমেন্ট এবং দ্বিতীয় চ্যাপ্টার মোশন সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার নিয়ে আলোচনা করব লুসেন্ট বইয়ের, ওয়ার্ড টু ওয়ার্ড ডিসকাস করব। তো ফ্রেন্ডস চালু করছি। তো ফ্রেন্ডস শুরু করছি ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার নিয়ে। তোমাদের যদি লুসেন্ট বই থাকে তো তোমরা লুসেন্ট বইটি সামনে খুলে বসতে পারো, ঠিক আছে। এবং আগের ভিডিওগুলি না থাকলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলি পাওয়ার জন্য, ঠিক আছে। দেখো ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার। প্রথমে বলে রাখি ওয়ার্ক কী। দেখো লেখা আছে, ইফ এ বডি গেটস ডিসপ্লেসড হোয়েন এ ফোর্স অ্যাক্টস অন ইট। একটা বস্তুর মধ্যে সরণ হয় যখন তার উপরে একটা বল ক্রিয়া করে। মানে একটা বস্তুর ওপর বল ক্রিয়া করার ফলে যদি বস্তুটি সরণ হয় তখন তাকে আমরা বলি যে ওয়ার্ক ইজ সেইড টু বি ডান। তখন আমরা বলি যে কার্যক্রিয়া করেছে, ঠিক আছে। যে বস্তুটির মধ্যে একটা কার্যক্রিয়া করেছে, মানে কোনো একটা বস্তু আছে তো সেটার উপর যদি আমরা বল প্রয়োগ করলাম, যদি বস্তুটি স্মরণ হয়ে গেল, মনে করো এখান থেকে এখানে বস্তুটি স্মরণ হলো, তাহলে আমরা বলতে পারি যে কার্যক্রিয়া করেছে, ঠিক আছে। ওয়ার্ক ইজ সেইড টু বি ডান, কার্যক্রিয়া করেছে। দেখো ওয়ার্ক ইজ মেজার্ড বাই প্রোডাক্ট অফ ফোর্স। ওয়ার্ক কীভাবে পরিমাপ করি? প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স, ঠিক আছে। মানে কার্য কীভাবে পরিমাপ করা হয়? কার্য আমরা পরিমাপ করি বলের সঙ্গে কার গুণফল? বস্তুটির মধ্যে যে ডিস্টেন্সের সাথে, মানে বস্তুর যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটার গুণফল এফ ইন্টু ডি, এবং তার সাথে ডিরেকশনও লাগবে। ডিরেকশন হচ্ছে কস থিটা, ঠিক আছে, এফ ডি কস থিটা। এরকম দেখো, ইফ এ বডি, যদি একটি বস্তুর ডিসপ্লেসড বাই এস, যদি বস্তুটির সরণ এস হয়, হোয়েন এ ফোর্স এফ অ্যাক্টস অন ইট, এবং বস্তুটির ওপর যদি এফ বল ক্রিয়া করে, তখন কি হবে? তখন ওয়ার্ক ডবল ইকুয়াল হবে এফ এস কস থিটা, এফ এস কস থিটা, ঠিক আছে। তো এখানে তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, এখানে বল হচ্ছে একটা ভেক্টর রাশি এবং সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে। এই দুটোই ভেক্টর রাশি, কিন্তু এই দুটোর গুণফলে সৃষ্টি হওয়া কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে এমন একটি রাশির নাম করো যেটি দুটি ভেক্টর রাশির গুণফল অথচ একটি স্কেলার রাশি। তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ক, ঠিক আছে, কার্য। তো কার্য হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফলের সমন্বয়ে গঠিত একটি স্কেলার রাশি। কার্য একটি স্কেলার রাশি, ঠিক আছে ফ্রেন্ডস। দেখো হোয়ার থিটা অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, যেখানে থিটা কোণটা কি? থিটা কোণটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। আমি এই বিষয়ে তোমাদের একটা রিলেটেড উদাহরণ দেখাবো, ছবি দিয়ে তোমরা বুঝতে পারবে, ছবি দিয়ে দেখাবো। দেখো, ইফ বোথ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন দি সেম ডাইরেকশন দেন ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কখন হবে? যখন বল এবং সরণ একই দিকে হবে, ঠিক আছে। মনে করো কোনো একটা বস্তু আছে, সেটাকে আমি এই বরাবর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম এবং তার সরণ হলো ঠিক এখানে, এর সরণ হলো একই দিকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি ডব্লিউ ইকুয়াল টু এফ এস। কী করে আসছে দেখো, আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কত হয়? এফ এস কস থিটা। যদি একই দিকে হয় তাহলে একই দিকে মানে কত? কস, কোনো কোণ উৎপন্ন করছে না, বস্তু এইদিকে যাচ্ছে, সরণ এইদিকে হচ্ছে না, বল এইদিকে প্রযুক্ত হচ্ছে, সরণ এইদিকে হচ্ছে, সুতরাং মধ্যবর্তী কোণ আমরা বলতে পারি 0। আর কস 0-এর মান কত হয়ে যায়? 1। সুতরাং ডব্লিউ ইকুয়াল টু এফ এস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে এইভাবে। এবার দেখো, ইফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, যদি সরণ এবং বল যদি পারপেন্ডিকুলার বা মানে পরস্পরের লম্ব হয়, তখন কি হবে? তখন কার্য 0 হবে। তখন আমরা বলবো কোনো কাজ করছে না, বা কস থিটাও 0 হয়ে যাবে। কস থিটা সমানও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ আমরা কত জানি? আমরা জানি কস 90 ডিগ্রির মান 0, ঠিক আছে। তো কী করে হচ্ছে দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন অফ ওয়ার্ক ডান বাই দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ইজ 0, ঠিক আছে। তো এখানে একটা সেন্ট্রিপিটাল ফোর্স, মানে আমি যেটা আগের ভিডিওর মোশনে তোমাদের পড়িয়ে দিয়েছি সেন্ট্রিপিটাল ফোর্স সম্পর্কে, তোমরা ওই ভিডিওটি না দেখলে দেখে নিতে পারো মোশন চ্যাপ্টারের, ঠিক আছে। তো সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স মানে অভিকেন্দ্র বল, এটা হচ্ছে একটা কার্যহীন বল। অভিকেন্দ্র বল বলা হয় কার্যহীন বল। এছাড়াও একটা উদাহরণ আছে যে কোনো একটা মানুষ, মনে করো একটা হাতে বাক্স নিয়ে আছে, তাহলে সেই বাক্সের ওপর কি কোনো বল ক্রিয়া করছে? সঠিক উত্তর হবে না। তো এটাকে আমি তোমাদের ছবির সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো,
প্রথমে ছবিটা দেখানো হয়েছে যে একটা মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখানে বস্তুর কোনো ডিসপ্লেসমেন্টই হচ্ছে না, তো সুতরাং এখানে বাস্কের উপর তো এখানে বক্সের উপর কোনো কাজই হচ্ছে না, ঠিক আছে। পরের ভিডিওটি দেখো, পরের ছবিটি দেখো, মানুষটি যখন হাঁটতে শুরু করছে তখন হাতে আছে, ঠিক আছে, বাস্কটি তার হাতে আছে এবং কীভাবে বলটা কাজ করছে দেখো, বাস্কটি হাতে করে ধরে আছে, বলটি সোজা উপরের দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, কি কাজ করছে, অভিকর্ষ বল mg কাজ করছে নিচের দিকে, এবং উপরের দিকে একটা বল ক্রিয়া করছে, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে, ঠিক আছে। যেহেতু বাক্সটি এইদিকে এগিয়ে চলছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, সুতরাং দেখো ভরযুক্ত বল এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে কোণ কত, মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, সুতরাং এখানে কিন্তু কোনো কার্য ক্রিয়া করছে না। যদি কোণ 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে কোনো কার্য ক্রিয়া করছে না, মানুষটি হাতে করে নেয়, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এবার দেখো আমরা এনার্জি নিয়ে আলোচনা করব। আমরা ওয়ার্ক সম্পর্কে জানলাম, এবার দেখো এনার্জি কি বলছে, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক বাই এ বডি ইজ কল্ড ইটস এনার্জি। তাহলে এনার্জি কি বলছে, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, অর্থাৎ কার্য করার যে সামর্থ্য সেটাকে আমরা শক্তি বলে থাকি। কার্য করার সামর্থ্য বা ক্যাপাসিটি যেটা আমরা, সেটা হচ্ছে শক্তি বলতে পারি আমরা। অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়ার্ক মানে এনার্জি, ঠিক আছে, কার্য ইকুয়াল টু এনার্জি, ওয়ার্ক ইকুয়াল টু এনার্জি, এটা তোমার হিসাবের সুবিধার জন্য মনে রাখতে পারো। ওয়ার্ক মানে কার্যের এককও হচ্ছে জুল, শক্তির এককে জুল, ঠিক আছে। এভাবে তোমরা মনে রাখতে পারো যে কার্য মানেই এনার্জি, এনার্জি মানেই কার্য, কার্য মানেই এনার্জি, দুজনের মাত্রাও এক, ঠিক আছে। মানে কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি, কার্য করার কোনো কিছুর কার্যের সামর্থ্যকেই বলা হয় শক্তি। এবার দেখো কি বলছে, যে এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে ফ্রেন্ডস। দেখো এনার্জি হচ্ছে কী রাশি, এনার্জি হচ্ছে একটি স্কেলার রাশি, আবার কি কার্য একটি স্কেলার রাশি বললাম আমরা, এনার্জি হচ্ছে একটি স্কেলার রাশি। ইটস এসআই ইউনিট ইজ জুল, এনার্জির এসআই একক জুল, কার্যের এসআই একক জুল, ঠিক আছে। দেখো এনার্জি ডেভেলপড ইন এ বডি ডিউ টু ওয়ার্ক ডান, এনার্জি কী করে ডেভেলপড করে বডির মধ্যে, এনার্জি ডেভেলপড ইন এ বডি ডিউ টু ওয়ার্ক ডান, কার্য করার ফলে এনার্জি ডেভেলপড করছে। অন ইটস কল্ড মেকানিক্যাল এনার্জি, আর এটাকেই বলে থাকি আমরা মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। এবার দেখো মেকানিক্যাল এনার্জি ইজ অফ টু টাইপস, যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে যাকে আমরা বলে থাকি স্থিতিশক্তি, আর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, ঠিক আছে। এবার দেখো পোটেনশিয়াল এনার্জি নিয়ে আমরা আলোচনা করব। তো পোটেনশিয়াল এনার্জি নিয়ে আলোচনা করার আগে আমরা বলে দিই, মনে করো কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, মনে করো এখানে একটা মনে করো এখানে একটা আমার কাছে পেন আছে, ঠিক আছে, এটা মনে করো পেন আমার, সেই পেনটাকে আমি উপরের দিকে যদি আমি হাতে করে তুলি, ঠিক আছে, মানে মনে করো পেন নিচে পড়েছিল সেটা আমি উপরের দিকে তুললাম, ঠিক আছে, তাহলে সেই পেনটা যখন আমি ছেড়ে দেবো সেটা কী হয়ে যাবে, নিচেতে পড়ে যাবে, এবার করে নিচেতে পেনটা তো পড়ে যাবে, উপর থেকে নিচে পড়ে যাবে। তো এটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির জন্য। যখন কোনো বস্তুকে আমি নিচে থেকে উপরে তুলছি, যে কোনো ভারী বস্তুকে নিচে থেকে উপরে তুলবো, তখন তার মধ্যে একটি পোটেনশিয়াল এনার্জি জমা হবে। পোটেনশিয়াল এনার্জি, বস্তুটির ভর যদি m হয়, অভিকর্ষজ ত্বরণ g হয়, এবং বস্তুকে যদি আমি h উচ্চতায় তুলি, তাহলে আমরা বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, ঠিক আছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এভাবে মেজার করি আমরা। দেখো কি বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে, দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ডেভেলপড ইন এ বডি ডিউ টু ইটস পজিশন অর কনফিগারেশন ইজ কল্ড ইটস পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, যেটা মানে বস্তুটির পজিশন কি আর এবং কনফিগারেশন তার উপর নির্ভর করে থাকে। তো ফ্রেন্ডস এবার আমরা পোটেনশিয়াল এনার্জি কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক কিছু এক্সাম্পল অফ পোটেনশিয়াল এনার্জি। দেখো এনার্জি অফ স্ট্রেচড অর কম্প্রেসড স্প্রিং, মনে করো কোনো একটা মানে প্রসারিত আর সংকুচিত স্প্রিং, কোনো একটা স্প্রিং নিলাম, সেটাকে যদি আমি টেনে প্রসারিত করে দিই, সেটা কী হবে, তার মধ্যে একটি স্থিতিশক্তি সঞ্চিত হয়ে যাবে, যখনই ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে বস্তুটি আবার সংকুচিত বা কম্প্রেসড হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে বলা হচ্ছে যে এনার্জি অফ ওয়াটার কালেক্টেড অ্যাট হাইট, ঠিক আছে, মানে এনার্জি অফ ওয়াটার মানে জলশক্তি, যেটা মানে যেটা উচ্চতায় নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, সেখান থেকে ধরুন ছাড়া হলো জল, উপরে সঞ্চিত করে রাখা হয় সেটা পোটেনশিয়াল আকারে, মানে জলশক্তি তৈরি করতে গিয়ে, ঠিক আছে, এরকম। এনার্জি অফ স্প্রিং ইন এ ওয়াচ, ঘড়ির মধ্যে স্প্রিংয়ে যেসব থাকে, ঘড়ির মধ্যে স্প্রিং থাকলে সেখানে স্থিতিশক্তির উপর জমা থাকে। তারপর দেখো স্ট্রেচড বউ, ঠিক আছে, মানে ধনুকটা আমরা টানি, সেখানে স্থিতিশক্তির উপর সঞ্চিত থাকছে। দেখো পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি ইন দি গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দ্য আর্থ ইজ mgh, মনে রাখবে mgh, ঠিক আছে, মানে নিচে থেকে যদি ধরি পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, যেখানে বলে দিলাম, যেখানে m হচ্ছে বস্তুটির ভর, g মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, h মানে হচ্ছে
হাইট অফ দ্য বডি ফ্রম সারফেস অফ দ্য আর্থ। ঠিক আছে, এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা কাইনেটিক এনার্জি নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক কাইনেটিক এনার্জি সম্পর্কে। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক কাইনেটিক এনার্জি কী বলা হচ্ছে, যে এনার্জি পসিড বাই এ বডি ডিউ টু ইটস মোশন ইজ কল্ড কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। তাহলে কাইনেটিক এনার্জি কী বলছে, ডিউ টু ইটস মোশন অর্থাৎ গতির কারণে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তির সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি। ঠিক আছে, অর্থাৎ গতির কারণে কাইনেটিক এনার্জি মানে সবসময় বস্তুর মধ্যে একটা গতিশক্তি থাকবে। ঠিক আছে, গতিশক্তি থাকবে। কোনো বস্তুর ভর যদি এম, বস্তুর যদি ভি গতিবেগে চলে, তাহলে আমরা বলতে পারি তার মধ্যে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এটা হবে, এটা কাইনেটিক এনার্জির ফর্মুলা। দেখো, if a body m mass is moving with speed v then kinetic energy half m v square. A flying aeroplane, একটা উড়ন্ত এরোপ্লেন কি বলছে, হ্যাজ বোথ পোটেনশিয়াল এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ কাইনেটিক এনার্জি। কী থাকে তার মধ্যে, স্থিতিশক্তি থাকে এবং সেই সাথে গতিশক্তিও থাকে একটা উড়ন্ত এরোপ্লেনের মধ্যে। ঠিক আছে, এবার দেখো প্রিন্সিপাল অফ কনজারভেশন এনার্জি। প্রিন্সিপাল অফ কনজারভেশন এনার্জি মানে শক্তি সংরক্ষণের সূত্র, নীতি। ঠিক আছে, শক্তি সংরক্ষণ নীতি। এর আগে আমরা পড়েছি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, ভরবেগ সংরক্ষণের সূত্র, যেটা আমরা তোমাদের নিউটনের তৃতীয় সূত্রে আমরা পড়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পেয়েছি যে ভরবেগ সংরক্ষণের সূত্র। তো এখান থেকে আমরা জানবো কনজারভেশন অফ এনার্জি, যেখানে শক্তি সংরক্ষণ সম্বন্ধে জানবো। তো দেখে নেওয়া যাক কী বলা হচ্ছে, যে এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড অর এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড নর ক্যান বি ডেস্ট্রয়েড। এখানে বলা হচ্ছে যে শক্তি সৃষ্টি করা বা ধ্বংস করা যায় না। অনলি এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত করা যায়। হোয়েন এভার এনার্জি ইজ ইউটিলাইজড, যখন আমরা শক্তি একটা ব্যবহার করি, ওয়ান ফ্রম একটা রূপে শক্তি আমরা ব্যবহার করলাম, ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি, ঠিক সেই পরিমাণ শক্তি ইজ প্রডিউসড ইন আদার ফর্ম, তখন সেই পরিমাণ শক্তি অন্য রূপে কী হয়, রূপান্তরিত হয়। মানে মনে করো যখন আমরা একটা মোমবাতি জ্বালাচ্ছি, ঠিক আছে, মোমবাতি জ্বালাচ্ছি মানে কি হচ্ছে, এখানে একটা কেমিক্যাল এনার্জি হচ্ছে, যেই পরিমাণ এনার্জিটা এখানে লস হলো মোমবাতি জ্বালিয়ে, সেই পরিমাণ এনার্জি কিসে রূপান্তরিত হয়ে গেল, কিছু তাপশক্তিতে এবং কিছু আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। ঠিক এইভাবে এখানে বলা হচ্ছে। হেন্স টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স অলওয়েজ রিমেন সেম। তাহলে এখানে কি বলছে, যে এখানে সর্বমোট শক্তি বা টোটাল শক্তি আমাদের এই মহাবিশ্বের মধ্যে সর্বদা কী থাকবে, সমান থাকবে, কনস্ট্যান্ট থাকবে। দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এটাই শক্তির সংরক্ষণ নীতি। ঠিক আছে, দেখো হোয়েন এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি, যখন একটি বল আমরা উপরের দিকে ছুঁড়ে দিই, আপওয়ার্ড ইটস পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ, তখন বস্তুটির মধ্যে কী হবে, পোটেনশিয়াল এনার্জি বাড়বে। দেখো একটা বল যদি উপরের দিকে ছুড়ি, বস্তুটির কী হবে, গতিশক্তি আস্তে আস্তে কমবে, মানে গতি কমতে থাকবে এবং বস্তুটির মধ্যে স্থিতিশক্তি বাড়তে থাকবে। স্থিতিশক্তি কেন বাড়ছে, কেন এম জি এইচ, এখানে দেখো উচ্চতা যত বাড়ছে বস্তুটির স্থিতিশক্তি তত বাড়ছে। ঠিক আছে, বাড়তে থাকছে এখানে, সেটাই বলা হচ্ছে। আর কাইনেটিক এনার্জি ডিক্রিজ বা টোটাল এনার্জি রিমেইন সেম। ঠিক আছে, মানে এটা একটা বাড়ছে কিন্তু কাইনেটিক এনার্জি কমছে, টোটাল এনার্জি সবসময় সেম থাকছে, এটা বাড়ছে আর এটা কাইনেটিক এনার্জি কমছে। টোটাল এনার্জি মানে টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় কী থাকবে, সেম থাকবে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমরা আলোচনা করব সাম ইকুইপমেন্টস ইউজ টু ট্রান্সফর্ম এনার্জি। বলছে কিছু উপকরণ যেগুলো শক্তিকে রূপান্তর করা হয়। দেখো প্রথম হচ্ছে ডায়নামোর কি কাজ, কি ডায়নামো হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, ডায়নামোর কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করা। ঠিক আছে, এবার ক্যান্ডেল মানে একটা মোমবাতির কাজ কি, মোমবাতি আমরা পড়ছি, এখানে মৌমাছিকে দেখো আমরা জ্বালাচ্ছি, তার মানে ওখানে কি হচ্ছে, ওখানে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া করে কি করছে, আমাদের আলো দিচ্ছে এবং তাপ পাচ্ছি মোমবাতি থেকে। তাই আমরা এখানে বলতে পারি ক্যান্ডেল থেকে আমরা পাচ্ছি কেমিক্যাল এনার্জি ইনটু লাইট অ্যান্ড হিট এনার্জি। ঠিক আছে, তো ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব মাইক্রোফোন নিয়ে। দেখো মাইক্রোফোনের কাজ কি, মাইক্রোফোন হচ্ছে সাউন্ড এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। দেখো মাইক্রোফোনের মধ্যে আমরা যেটা সাউন্ড করছি, ঠিক আছে, সেই সাউন্ডগুলো মাইক্রোফোনে ক্যাপচার করছে এবং সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত করছে। এটা হচ্ছে মাইক্রোফোনের কাজ। চলে আসবো নেক্সটে। তো ফ্রেন্ডস এর পরে হচ্ছে দেখো লাউড স্পিকারের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করা। তারপর দেখো সোলার সেল,
সোলার সেল হচ্ছে সোলার এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। টিউবলাইট কী করছে, লাইট এনার্জিকে মানে ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে প্রকাশ করছে। ইলেকট্রিক বাল্বের কাজ হচ্ছে যেমন ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইটে প্রকাশ করছে, আবার হিট এনার্জিতেও প্রকাশ করছে। ব্যাটারির কাজ হচ্ছে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে প্রকাশ করা। ইলেকট্রিক মোটরের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে প্রকাশ করা। সিতারের কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে সাউন্ড এনার্জিতে প্রকাশ করা। ফটোসেলের কাজ হচ্ছে লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে প্রকাশ করা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এবার আমরা আলোচনা করব যে রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি, ঠিক আছে। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, আর একটা হচ্ছে গতিশক্তি। ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নেওয়া যাক কী করে। দেখো, আমরা জানি কোনো কিছুর মোমেন্টাম পি দ্বারা প্রকাশ করি। পি ইকুয়াল টু কত হয়, এম ইন্টু ভি। ভরবেগ সমান আমরা জানি ভর ইন্টু বেগ, ঠিক আছে। আর কাইনেটিক এনার্জি কত হয়, কাইনেটিক এনার্জি হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রকাশ করব কি করে। দেখো, আমরা জানি কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো এবার আমরা কি করব, দেখো ফ্রেন্ডস, এবার আমরা করলাম হাফ, উপরে এম দিয়ে গুণ করলাম, এম স্কোয়ার ভি স্কোয়ার করে দিলাম, আর নিচে একটা এম দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তো এবার কি করব, দেখো এই এম স্কোয়ার ভি স্কোয়ার আছে না, এটাকে আমি রিপ্লেস করতে পারি। আমরা কি জানি, আমরা পেয়েছি যে পি ইকুয়াল টু এম ভি হয়, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার তার মানে কত বলতে পারি আমি, এম স্কোয়ার ভি স্কোয়ার মানে এম ভি হোল স্কোয়ার বা পি স্কোয়ার আমরা বলতে পারি। সুতরাং এখানে উপরের জায়গায় আমরা কত বসাতে পারি, পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে ফ্রেন্ডস, এভাবে আসছে। সুতরাং এখান থেকে আমরা পেলাম কাইনেটিক এনার্জি সমান পি স্কোয়ার বাই 2m, হোয়ার পি ইকুয়াল টু মোমেন্টাম, যেটার মান হচ্ছে এম ভি। দেখো ক্লিয়ারলি হোয়েন মোমেন্টাম ইজ ডবল, যখন আমরা কোনো ভরবেগটা দ্বিগুণ করব, দেখো পি এর মান যদি 2 বসাই, সেটা স্কোয়ার হয়ে যাচ্ছে, অবশ্যই 4 হয়ে যাচ্ছে, তার মানে কাইনেটিক এনার্জি কত গুণ হয়ে যাবে, 4 গুণ। তাহলে কাইনেটিক এনার্জি কত গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ, বিকামস 4 টাইমস। এবার আমরা পাওয়ার নিয়ে আলোচনা করব। তো দেখে নিয়ে যাক পাওয়ার কাকে বলে। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, ঠিক আছে। রেট অফ ডুইং ওয়ার্ক অর্থাৎ কার্য করা যে হার, রেট, ঠিক আছে। কোনো কিছু টি দিয়ে ভাগ করলে সেটা আমরা রেট পেয়ে যাচ্ছি, সময় সাপেক্ষে রেট। তো এটাই হচ্ছে কি পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি পি ইকুয়াল টু কত হচ্ছে, ডব্লু বাই টি, কার্য করার হারকেই তো পাওয়ার বলে, তাই তো। তো ফ্রেন্ডস, এবার দেখে নেওয়া যাক, ইফ অ্যান এজেন্ট ডাজ ডব্লু ওয়ার্ক ইন টাইম টি দেন পাওয়ার অফ এজেন্ট ডব্লু বাই টি, ঠিক আছে, আমি এটাই বললাম। তো এবার দেখো এসআই ইউনিট অফ পাওয়ার ইজ ওয়াট, অর্থাৎ পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট, অ্যাজ এ রেসপেক্ট টু দ্য সায়েন্টিস্ট জেমস ওয়াট, এটা জেমস ওয়াটের নাম অনুসারে হয়েছে। পাওয়ারের একক হচ্ছে জুল পার সেকেন্ড, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এগুলো মাত্রাগুলো মনে রাখবে, মাত্রাগুলো আমি আগের ভিডিওতে করেছি, এগুলো মাত্রাগুলোও কাজে লাগে কীভাবে তোমাদের বের করতে হয়, ঠিক আছে ফ্রেন্ডস। যেমন পাওয়ার মানে কি, কার্য, ঠিক আছে। কার্য সমান আমরা কত জানি, ওয়ার্ক বাই টাইম, ঠিক আছে। কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। বলের মাত্রা কি, আমরা জানি বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটার মাত্রা এল, টাইমের মাত্রা টি। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবে যে কী হবে, তাহলে পাওয়ারের মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, ঠিক আছে। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, পাওয়ারের মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এভাবে হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখানে আর কিছু দেখে নেওয়া যাক। পাওয়ারের এক আমরা পাচ্ছি ওয়াট, এক ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, কারণ পাওয়ার মানেই কত, পাওয়ার মানেই হচ্ছে ওয়ার্ক আপন টাইম, ঠিক আছে। কাজের একক জুল আর টাইমের একক সেকেন্ড, জুল পার সেকেন্ড। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 10 কিউব ওয়াট, মেগাওয়াট মানে 10 টু দি পাওয়ার 6 হয়, মেগা মানে সবসময় 10 টু দি পাওয়ার 6 হবে, ঠিক আছে। 1 হর্স পাওয়ার বা এইচপি হচ্ছে 746 ওয়াট, অশ্ব ক্ষমতা বলা হয় বাংলায়কে। তো এবার দেখো ওয়াট সেকেন্ড মানে হচ্ছে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড মানে 1 জুল, ঠিক আছে। তবে হচ্ছে দেখো ওয়াট আওয়ার মানে 3600 জুল, 1 ওয়াট আওয়ার মানে 3600 জুল। কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, 1 কিলোওয়াট আওয়ার মানে। কিলোওয়াট আওয়ার কার একক তো হচ্ছে, তাহলে কিলোওয়াট আওয়ার
ফ্রেন্ডস এখানে দেখো দেওয়া আছে জুল। জুল মানে কি? শক্তি একক কি জুল। দেখো এখানে হচ্ছে ওয়াট, কিলোওয়াট আওয়ার, মেগাওয়াট, হর্স পাওয়ার, ইউনিট অফ পাওয়ার, এগুলো হচ্ছে পাওয়ারের। কিন্তু যদি বলা হয় যে ওয়াট সেকেন্ড, ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, এগুলো হচ্ছে কার্য বা শক্তির একক। কার্য বা শক্তির একক। ঠিক আছে ফ্রেন্ডস, তো মনে রাখবে এখানে যে কিলোওয়াট আওয়ার দেওয়া আছে, কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। আমরা যে সাধারণত আমাদের বাড়িতে যে বিদ্যুৎ ইউনিট হয় সেটা কিলোওয়াট আওয়ারে পরিমাপ করা হয়, ঠিক আছে। যেকে আমরা বোর্ডও বলে থাকি, বোর্ড মানে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট বা এক ইউনিট বলে থাকি, ঠিক আছে। এটা সাধারণত কিলোওয়াট আওয়ারে পরিমাপ করা হয়। ঠিক আছে ফ্রেন্ডস, ধন্যবাদ। তো এর পরের ভিডিওতে আমরা গ্র্যাভিটেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে বন্ধুদের সাথে।